হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো আজকে তোমাদের জন্য আরও একটা বড় সারপ্রাইজ। তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং সেটি কিসের? ডিটেল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন সেন নাম্বার 08/2024। তার মানে রেলওয়ে কী করেছে না, আবার একটা নোটিফিকেশান দিয়ে দিয়েছে এবং সেই নোটিফিকেশানটা কিছুই নয়, রেলওয়ে গ্রুপ ডি পোস্টের জন্য, যেখানে মাধ্যমিক যোগ্যতা নিয়ে অথবা আইটিআই যোগ্যতা নিয়ে অথবা এনসিভিটি যোগ্যতা নিয়ে তোমরা কী করতে পারবে, কিছু সংখ্যক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং সেই কিছু সংখ্যক পোস্টে, কিছু সংখ্যক নয়, যথেষ্ট বেশি, প্রায় 32,438টি ভ্যাকেন্সি এখনও অবধি কী করা হয়েছে, পাবলিশ করা হয়েছে। কতগুলি ভ্যাকেন্সি না? 32,438। ঠিক আছে, এবং এটা ফিক্সড ভ্যাকেন্সি নয়, রেলওয়ে বলেই দিয়েছে যে ভ্যাকেন্সিটি কিন্তু বাড়তেও পারে আবার কমতেও পারে। ঠিক আছে, তো চলে আসি ডিটেল নোটিফিকেশানটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আরপি ম্যাথস গুরুকুল টেলিগ্রাম চ্যানেলে আমি এক্ষুনি পোস্ট করে দিচ্ছি। তার সঙ্গে তোমরা এখন আমরা যে জিনিসগুলো জানবো তার মধ্যে কয়েকটি মেন টপিকস যেগুলো জানা তোমাদের খুব দরকার, সেগুলো জানো। স্পেশালি এক্সাম প্যাটার্ন কীরকম হবে, সিলেবাস কী থাকবে, ম্যাথসের সিলেবাস কী থাকবে, এবং তোমরা যখন অ্যাপ্লাই করবে তখন কোন কোন জিনিসগুলো মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে চলে আসি। আচ্ছা, প্রথমেই দেখতে পাচ্ছি না, লেখা আছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্টস ইন লেভেল 1 অফ 7 CPC পে ম্যাট্রিক্স। তাহলে 7 পে কমিশনের লেভেল 1-এর যে স্যালারি বলা হয়েছিল এই রকম পোস্টের জন্য, সেই পোস্টের জন্যই এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে। ওকে, তাহলে দেখো এখানে ডিটেল নোটিফিকেশানে চলে আসি। দেখো বলা হয়েছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন, যেটাকে সেন বলা হয়ে থাকে, CEN নাম্বার 8/2024, রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 ইন 7 CPC পে ম্যাট্রিক্স। ওকে, দেখো কী বলা হয়, ডেট অফ ইন্ডিকেটিভ নোটিস। তোমরা সবাই জানো যে ইন্ডিকেটিভ নোটিসটি কবে এসেছিল না, 28/12/2024, এবং বলা হয়েছিল যে ডিটেল নোটিফিকেশনটি আসবে কবে না, 22 জানুয়ারি, এবং সেটাই করা হয়েছে রেলওয়ে বোর্ড থেকে। 22 জানুয়ারি আজকেই কী দেওয়া হয়েছে না, নোটিফিকেশন দেওয়া হয়েছে। বলা হয়েছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে কবে না, 23 তারিখ, মানে কাল থেকে। একদম আজকে রাত 12টার পর থেকেই শুরু হয়ে যাবে, কিন্তু রাত 12টার পর তোমরা ট্রাই করো না, একদিন যাক তারপর থেকে ট্রাই করো। কারণ প্রথমে কী হয় না, পুরো জিনিসটাকে প্রসেস করতে একটু টাইম লাগে, তো এই সময় অনেক এরর অকার হয়ে থাকে। তো একটা দিন পরে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফিল করা স্টার্ট করবে। ওকে, আর ক্লোজিং ডেট হচ্ছে তোমাদের 22/2/2025। আর আমি এটাও বলবো, তোমরা এই দিন অবধি কিন্তু ওয়েট করবে না, উইদিন 1 উইক তোমরা অ্যাপ্লিকেশন প্রসেস শেষ করে ফেলো। ঠিক আছে, অনলাইন ফর্ম সাবমিট করে দিও। ওকে, ডেট ফর অ্যাপ্লিকেশন ফর ফি পেমেন্ট আফটারিং ক্লোজিং ডেট। আচ্ছা, ক্লোজিং ডেট পরেও তোমরা তোমাদের ফিস পেমেন্ট করতে পারবে, সেটা হচ্ছে কদিন সেটা থাকবে না, 2 দিন থাকবে, 23 তারিখ এবং 24 তারিখ ফেব্রুয়ারি অবধি। ওকে, এবং 24 তারিখ রাত 23টা 59 মানে 11টা 59 অবধি তোমরা কী করতে পারবে, ফি পেমেন্ট করতে পারবে। কিন্তু আমি এটাও বলবো যে এই দিন অবধিও তোমরা কিন্তু ওয়েট করবে না, কারণ লাস্ট পয়েন্টে কী হয় না, আমাদের ওয়েবসাইট অনেকটাই লো থাকে এবং সেখানে এই প্রসেসগুলো হতে দেরি হয় বা অনেক সময় হয় না। তো তোমরা চেষ্টা করবে 1 উইক টু 2 উইক্সের মধ্যে পুরো প্রসেসটা শেষ করে ফেলতে। ওকে, এবার দেখো এখানে কী বলা হয়েছে, ডিটেল অফ ভ্যাকেন্সিজ অ্যাট এ গ্লান্স। ওকে, হাউএভার রেলওয়ে রিজার্ভ দ্য রাইট টু রিভাইজ দিস ভ্যাকেন্সিজ ইন পার্ট অর ফুল। দেখো বলাই আছে যে রেলওয়ে কী করতে, রেলওয়ের কাছে সেই অধিকারটা আছে, সেই রাইটটা আছে যে পুরো ভ্যাকেন্সিটাকে রিভাইজ করার, পুরোটা বা কিছুটা। ঠিক আছে, সেটা ভ্যাকেন্সি বাড়তেও পারে বা কমতেও পারে, তবে এর থেকে কমার চান্স আর নেই, বাড়ার চান্স আছে। ওকে, এটা বলে রাখলাম। এবার দেখো এখানে বলা হয়েছে কি, 7 পে ম্যাট্রিক্সে বলা হয়েছে যে এই সমস্ত পোস্টগুলোর জন্য তোমাদের বেসিক স্যালারি হচ্ছে 18,000। ঠিক আছে, এবং বেসিকের উপর ডিএ এবং আরও যেসব অ্যালাউন্স আছে সেগুলো অ্যাড হয়ে তোমরা ইনহ্যান্ড স্যালারি পাবে। ওকে, মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যানেক্সচার এতে তোমাদের দেওয়া হয়েছে। এই পুরো নোটিফিকেশন দুটি অ্যানেক্সচার অ্যাড করা হয়েছে, একটা হচ্ছে অ্যানেক্সচার এ আর একটা হচ্ছে অ্যানেক্সচার বি। একটি হচ্ছে অ্যানেক্সচার এ এবং একটি হচ্ছে অ্যানেক্সচার বি। আর এই অ্যানেক্সচার এতে তোমাদের দেওয়া হয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড, তোমাদের কী মেডিকেল ফিটনেস থাকতে হবে, মেডিকেল ক্রাইটেরিয়া কী। ওকে, সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে কোভিড পিরিয়ডের জন্য আরআরবি যেরকম এনটিপিসিতেও 3 বছরের ছাড় দিয়েছিল, সেরকম গ্রুপ ডিতেও 3 বছরের ছাড় দিয়েছে। সেখানে 18 থেকে 36 বছর অবধি তোমাদের কী বলা হয়েছে না, এজ রিল্যাক্সেশন থেকে 3 বছরের। আগে এই এজ গ্যাপটা থাকতো 18 থেকে 33 বছর বয়স অবধি, মানে যাদের বয়স 18-র বেশি এবং 33-এর কম, অথবা 18 মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 18 এবং লেস দ্যান ইকুয়াল টু 33 বয়সের লোকেরাই কী করতে পারতো না, এই পদের জন্য, ভ্যাকেন্সিগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারতো। কিন্তু এখন 18 থেকে 36 অবধি ছেলেরা কী করতে পারবে না, অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো অ্যাসপিরেন্টদের জন্য একটা নতুন ভালো খবর যে 3 বছর তোমাদের জন্য কী দেওয়া হয়েছে, রিল্যাক্সেশন দেওয়া হয়েছে ফর কোভিড-19 প্যান্ডেমিক। এবং সেটাই দেখো এখানে বলা হয়েছে যে টু প্রোভাইড রিলিফ টু মেনি ক্যান্ডিডেটস who may have exceeded the age limit and missed the opportunity to participate in railway recruitment due to the COVID-19 pandemic. It has been decided to grant a one-time age relaxation of 3 years beyond the prescribed upper age limit. ঠিক আছে, আপার এজ লিমিট ছিল 33, বাট সেটা 3 বছর রিল্যাক্সেশন দিয়ে 36 করা হয়েছে। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, খুব সুন্দর পরিষ্কার একদম, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা খুব খুশি হয়েছি। চলো, এবং এই গল্পটা পুরোটাই কিন্তু ইউআরদের জন্য,
ফর এসসি এসটি ওবিসি এগুলো লিমিটগুলো আরও একটু অন্যরকম করা হয়েছে, সেটা পরবর্তীকালে তোমরা নোটিফিকেশনের মধ্যে দেখে নিতে পারবে। ওকে, এবার দেখো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কোন কোন দিকগুলো মাথায় রাখতে হবে সেটি কিন্তু এই পার্ট থেকেই দেখতে পাবে। ওকে, চলো পরের পেজে চলে যাই। পরের পেজে আমরা দেখো টোটাল এখানে অনেকগুলি পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো তোমাদের একবার পড়ে নেওয়া দরকার অনলাইন সাবমিশন দেওয়ার আগে, অনলাইন ফর্ম সাবমিট করার আগে। ঠিক আছে, ভালো করে একবার পড়ে নেবে, পুরো নোটিফিকেশন ডাউনলোড করে নেবে আমাদের টেলিগ্রাম চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল থেকে, এবং সেখান থেকে একবার এটা গো থ্রু করে নেবে। এবং কিছু কঠিন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়নি, খুব সহজ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। যেগুলো পয়েন্ট আউট করা হয়েছে সেই জায়গাগুলো পড়ে নেবে, তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাও আমি কিছু কিছু জায়গায় বলে দিচ্ছি, যেমন দেখো ক্যান্ডিডেট শুড এনশিওর দ্যাট দে প্রসেসেস ফুলফিল অল এলিজিবিলিটি কন্ডিশনস প্রেসক্রাইবড ফর দ্য পোস্ট। তাহলে এই এলিজিবিলিটি কন্ডিশনগুলি এখানে দেওয়া আছে, সেগুলো তোমাদের ফুলফিল করতে হবে, নাহলে কিন্তু তোমরা কী করতে পারবে না, এই ফর্ম ফিল আপ করতে পারবে না। ওকে, তারপরে দেখো এই পুরো ইনস্ট্রাকশনটা রিড করতে বলা হয়েছে, তোমরা একবার রিড করে নেবে। চলে আসি নেক্সট পেজে। নেক্সট পেজে কী বলা হয়েছে, ডিউরিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেটস উইল বি আস্কড টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এবার যখন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে যাবে, তোমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। তোমরা যদি এনটিপিসি এক্সাম ফর্ম ফিল আপে করার সময়, বা আরপিএফ এক্সাম, বা আরপিএফ এসআই বা এএলপি, বা যে সমস্ত এক্সামগুলো এই ইয়ারে হয়েছে রেলওয়ের 2024 থেকে, সেই সমস্ত এক্সামিনেশনের ফর্ম ফিল আপ করার সময় তোমরা যদি একটি অ্যাকাউন্ট যদি ওপেন করে থাকো, সেই অ্যাকাউন্ট দিয়েই কিন্তু তোমরা কী করতে পারবে না, এই ফর্মটি ফিল আপ করতে পারবে। সেটাই এখানে বলা হয়েছে। ইফ এ ক্যান্ডিডেট হ্যাজ অলরেডি ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট ফর এনি ইন্ডিয়ান Railways SEN of 2024, they should use same account credentials to log in and apply in the SEN, that is SEN number 8/2024 as well. ঠিক আছে, এই লাইনটি মানে এটা যে 2024-এ যে সমস্ত এক্সাম কন্ডাক্ট করেছে রেলওয়ে, এবং সেই সমস্ত এক্সামে তোমাদের পার্টিসিপেট করার সময় তোমরা যদি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যখন ফিল আপ করেছিলে, তখন যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলে সেই অ্যাকাউন্টটি তোমরা ইউজ করতে পারবে। ওকে, এবার বলা হয়েছে, ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ নট ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট মাস্ট ফার্স্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তোমরা যদি ফার্স্ট টাইম এই এক্সামটির জন্যই তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, আগে যদি কোনো এক্সামে অ্যাপ্লাই না করে থাকো, তাহলে তোমাদের কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং তার জন্য তোমাদের কী করতে হবে, সেটা বাকি কী করে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সেই বাকি পার্টে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে, তারপরে দেখে নেবে। ওকে, নেক্সট চলে যাই। এখানে পুরোটাই দেখো অ্যাকাউন্টের জন্যই বলা হয়েছে এই পার্টেও। ওকে, একদম। আচ্ছা, এখানে তো হেল্পলাইন নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে, খুব দারুণ একটি বিষয়, যেটা খুব ইম্পর্টেন্ট। যারা আরবি এখানে দিয়ে দিয়েছে যেটি হেল্পলাইন নাম্বার, এবং সেখানে ইমেল দেওয়া হয়েছে, ফোন দেওয়া হয়েছে, এবং সেটা 10 to 5 ওয়ার্কিং ডেজে তোমাদের কল করতে হবে, এবং সেখান থেকে তোমাদের কোনো অনলাইন সাবমিশনে কোনো প্রবলেম হয়ে থাকে, তোমরা সেখান থেকে কী করতে পারবে, তোমাদের রিজলভ করতে পারবে, তোমাদের ইস্যুগুলো রিজলভ করার জন্য এই হেল্পলাইন, ঠিক আছে, হেল্পলাইন দেওয়া হয়েছে আরআরবির তরফ থেকে। ইজ ইট ক্লিয়ার? দেখো বলা হয়েছে, আরআরবিজ শ্যাল নট বি রেসপন্সিবল ইফ ক্যান্ডিডেট আর নট অ্যাবল টু সাবমিট দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন উইদিন দ্য লাস্ট ডেট ফর এনি রিজন হোয়াট এভার। ওকে, আরআরবি কিন্তু তার জন্য রেসপন্সিবল নয়, তুমি রেসপন্সিবল, তোমাকে এই লাস্ট ডেটের আগেই তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে ফেলতে হবে। ওকে, এবার দেখো, এবার চলে আসি যে তোমাদের এই যে এক্সামিনেশনটি হবে তার ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস অ্যান্ড এক্সামিনেশন প্রসেস, যেটি তোমাদের জানা খুব দরকার। এই পার্টটি বলা হয়েছে যে কোনো ম্যাল প্র্যাকটিস কিন্তু তোমরা করতে পারবে না, ম্যাল প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের ব্যান করে দেওয়া হবে, এটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে বলা হয়েছে, সাচ ক্যান্ডিডেটস আর লিয়েবল ফর লিগাল প্রসিকিউশন অলসো। ওকে, এবার দেখো ব্যান্ড আইটেম কী কী তোমরা নিয়ে যেতে পারবে না, পেন, পেন্সিল, ওয়ালেট, পার্স, শুজ, বেল্টস, ঠিক আছে, মেটালিক ওয়ার্স ইনক্লুডিং অর্নামেন্ট এটসেট্রা স্ট্রিক্টলি নট অ্যালাউড ইনসাইড দ্য এক্সাম হল, পরিষ্কার বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্টেজ অফ এক্সামিনেশন, এটি খুব ইম্পর্টেন্ট পার্ট। স্টেজ অফ এক্সামিনেশন, কতগুলো স্টেজ এক্সামিনেশন হবে দেখো পরিষ্কার বলা হয়েছে, দ্য এক্সামিনেশন শ্যাল বি এ সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেসড টেস্ট, যেটাকে সিবিটি বলা হয়ে থাকে। ঠিক আছে, দ্য এক্সামিনেশন শ্যাল বি এ সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি। Railway administration, however, reserve the right to conduct the CBT in either single or multiple stage mode. আরআরবি কিন্তু রাইট আছে যে এটাকে সিঙ্গেল স্টেজেও নিতে পারে বা 2-3টে স্টেজেও নিতে পারে। ঠিক আছে, সেটা আরআরবি করতে পারে ডিপেন্ডিং অন যে হাউ মেনি ক্যান্ডিডেটস আর অ্যাপ্লাইড ফর দিস examination. Okay, candidates qualifying in the CBT shall have to undergo physical efficiency test. দারুণ একটি ইম্পর্টেন্ট পার্ট, যারা রিটেন এক্সামে পাস করবে তাদের কিন্তু কী করতে হবে না, তাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টও পাস করতে হবে, যেটাকে পেট বা পিইটি বলা হয়, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ওকে, ইট উইল বি ফলোড বাই ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন, এবং তারপরে পিইটি হওয়ার পরে তোমাদের কী করতে হবে না, ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে আর মেডিকেল এক্সামিনেশন করাতে হবে। তো টোটাল এখানে 4টে স্টেজ হয়ে গেল। প্রথম হচ্ছে সিবিটি মানে রিটেন টেস্ট হচ্ছে, তারপরে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হচ্ছে, তারপর তোমার কী হচ্ছে না, ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমার মেডিকেল এক্সামিনেশন। টোটাল 4টে স্টেজে তোমাদের এক্সামিনেশন প্রসিডিওর পুরোপুরি কমপ্লিট হচ্ছে। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে। নেক্সট ওয়ান ইজ নর্মালাইজেশন অফ মার্কস, এটি একটি খুব ইম্পর্টেন্ট পার্ট, যে যদি তোমাদের দেখা যায় যে
অনেকগুলি স্টেপে এক্সাম হচ্ছে, অনেকগুলি দিনে এক্সাম হচ্ছে, ঠিক আছে, সেম আরআরবির জন্য, তখন সেখানে নর্মালাইজেশন কিন্তু করা হবে। বলাই হয়েছে মার্কস উইল বি নর্মালাইজ ফর অল দ্য স্টেজেস অফ এক্সাম ইনভলভিং মাল্টিপল সেশন। যদি মাল্টিপল সেশনে তোমাদের এক্সাম হয় তাহলে কিন্তু নর্মালাইজেশন হবে, এবং এটিও বলে দেওয়া হয়েছে। ওকে, শর্ট লিস্টিং ফর পেড। এবার হচ্ছে কী করে তোমাদের শর্ট লিস্টিং হবে পেড মানে কি তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে। বলা হয়েছে রেলওয়ে আরআরসি ওয়াইজ শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর পেড শ্যাল বি ডান অ্যাট দ্য রেট অফ 3 times অফ দ্য ভ্যাকেন্সিস। যা ভ্যাকেন্সি তার 3 গুণ আমাদের কী হবে, শর্ট লিস্ট হবে পেডে, ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে। মে ইনক্রিজ অর ডিক্রিজ অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন। এটা ইনক্রিজও করতে পারে বা ডিক্রিজও করতে পারে, বাট নর্মালি 3 times করা হয়ে থাকে। The shortlisting for PET will be based on the merit of the candidates in the CBT. Marks will be normalized for CBT involving multiple session. এর কথাটা আগেই বলা হয়েছে নর্মালাইজ করা হবে, ঠিক আছে। এবার দেখো শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট ফর ডিবি, তারপর ডিভির শর্ট লিস্টিং কীভাবে হবে সেটাও এখান থেকে দেখে নেবে একবার, ঠিক আছে। এটা অতটা ইম্পর্টেন্ট পার্ট না, একবার পড়লেই তোমরা বুঝতে পারবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ নেগেটিভ মার্কিং। হাউ ইজ নেগেটিভ মার্কিং ওয়ার্কস ইন দিস এক্সামিনেশন। নেগেটিভ মার্কিং কীভাবে কাজ করবে, কতটা নেগেটিভ করা হবে, কতটা মার্কস তোমার ডিডাক্ট করা হবে একটা ভুল আনসার দেওয়ার জন্য, সেটাই বলা হয়েছে। খুব ইম্পর্টেন্ট পার্ট, দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং ফর ইনকারেক্ট আনসার্স ইন দ্য সিবিটি। নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে। কতটা নেগেটিভ মার্কিং থাকবে, 1/3 অফ দ্য মার্কস অ্যালটেড ফর ইচ কোশ্চেন। একটা প্রশ্নের যত নাম্বার ক্যারি করবে তার 1/3 হবে নেগেটিভ। শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং আনসার। বোঝা গেল? বলবে হ্যাঁ একদম সুন্দর, বোঝা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে নেগেটিভ মার্কিং তোমাদের থাকছে কত না, একটি কোশ্চেনে যত মার্কস তার 1/3 তোমার নেগেটিভ হবে একটি ভুল আনসার দেওয়ার জন্য। তো বি কেয়ারফুল, নেগেটিভ কিন্তু করা যাবে না, ঠিক আছে। এবার দেখো চলে আসি ডিটেলসের, মানে ডিটেল নোটিফিকেশন কী কী আছে ডিটেল, এখানে একদম ইম্পর্টেন্ট হাইলাইটেড জায়গাগুলি আমি তোমাদের বলবো, যেগুলো তোমাদের দরকার এখন, ঠিক আছে। বাকি তোমরা একবার গোথ্রু করে নেবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। ওকে, পরিষ্কার বলা হয়েছে 1.9 কলামের ডেটস অফ সিবিটি অর পেড অর ডিবি উইল অলসো বি পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ পার্টিসিপেটিং আরআরবিস অর আরআরসিস। মানে তোমরা যে আরআরবির জন্য অ্যাপ্লাই করছো, সাপোজ তোমরা কলকাতা আরআরবির জন্য অ্যাপ্লাই করছো, তাহলে কিন্তু তোমাদের কলকাতা আরআরবি সাইডেই তোমাদের সিবিটি এক্সাম মানে হচ্ছে রিটেন টেস্টের এক্সামিনেশন ডেট, পেড মানে তোমার হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশনের টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট, সব কিন্তু তাদের আরআরবিতেই কনসার্ন আরআরবিতেই দেওয়া হবে। ওকে, যে আরআরবির জন্য তোমরা পার্টিসিপেট করছো, খুব ভালো করে বুঝবে। দেয়ারফর কল লেটার ফর সিবিটি paid or DV should be downloaded only from the official website of RRB RRC is concerned। তাহলে সেই আরআরবির সাইট থেকেই তোমরা কিন্তু তোমাদের কল লেটার ডাউনলোড করতে পারবে, এটা কিন্তু খুব পরিষ্কার করেই বলে দেওয়া হয়েছে। ওকে, আর বলা হয়েছে যে ডেটটি দেওয়া হবে সেটাই কিন্তু ফাইনাল, সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু চেঞ্জ করা যাবে না, সেটা এন্টারটেন করাই হবে না। নো রিকোয়েস্ট ফর চেঞ্জেস অফ ডেট টাইম প্লেস উইল বি এন্টারটেন। খুব দারুণ একটি ইম্পর্টেন্ট পার্ট এই নোটিফিকেশনে। ওকে, নেক্সট কথা চলে আসি প্রেফারেন্স ফর দ্য পোস্ট অর রেলওয়েজ অর ইউনিটস। খুব দারুণ একটি ইম্পর্টেন্ট জায়গা, যে তোমাদের প্রেফারেন্স কীরকম হওয়া উচিত, তার জন্য আমি তোমাদের গাইড করবো যে তোমাদের প্রেফারেন্স কীরকম হওয়া উচিত। তো আমি সিলেক্ট হয়েছিলাম আরআরবি এনটিপিসি ফর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার। ওকে, তো আমি এই এক্সামিনেশন 2015 দিয়েছিলাম এবং সেখানে আমি সিলেক্ট হই। তারপরে আমি সিজিএল ক্র্যাক করি, তো তারপরে আমি এই পোস্টের জন্য আর আমি কী করি না, জয়েন করি না। তো আমার এই বিষয়ে একটা অভিজ্ঞতা আছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। ওকে, তো এই পার্টটা কিন্তু তোমাদের জানা খুব দরকার। বর্তমানে কিন্তু এই পার্টির উপর গুরুত্ব খুব বেশি, কারণ হচ্ছে আমরা যে জোনের জন্য একবার সিলেক্ট হবো, ঠিক আছে, সাপোজ তুমি থাকো কলকাতায়, তুমি সিলেক্ট হলে চেন্নাই জোনের জন্য, তো তোমাকে চেন্নাই জোনে তুমি জানো না তোমার কতদিন থাকতে হবে, ঠিক আছে, অ্যাটলিস্ট 5 years তোমাকে থাকতেই হবে। 5 yearsের মধ্যে তোমরা কখনোই ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, এবং তারপরেও তোমার ট্রান্সফার হবে কি না সেটা ডিপেন্ড করছে সেই আরআরবি জোনের অ্যাডমিনিস্ট্রেশনের উপর। তো ঠিক আছে, তো বি কেয়ারফুল, এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে প্রেফারেন্স তোমরা কীরকম দেবে পোস্ট এবং কোন আরআরবি তোমরা চুজ করছো, ঠিক আছে, বি কেয়ারফুল। এবার হচ্ছে দেখো, এটাই এখানে বলা হয়েছে পোস্টিংয়ে খুব ভালো একটা দারুণ দিক, যেটা কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তে হবে, যে অর্ডিনারিলি এ রেলওয়ে সার্ভেন্ট শ্যাল বি এমপ্লয়েড থ্রু আউট সার্ভিস অন দ্য রেলওয়ে অর রেলওয়ে এস্টাবলিশমেন্ট ইন হুইচ হি অর সি ইজ পোস্টেড অন ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড শ্যাল হ্যাভ নো ক্লেম অ্যাজ এ রাইট ফর ট্রান্সফার টু অ্যানাদার রেলওয়ে অর অ্যানাদার এস্টাবলিশমেন্ট। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার, যে তোমরা আর অন্য কোনো রেলওয়েতে কী করতে পারবে না, ট্রান্সফার হতে পারবে না। হাউএভার এ কম্পিটেন্ট অথরিটি ক্যান ট্রান্সফার দ্য রেলওয়ে সার্ভেন্ট টু এনি আদার ডিপার্টমেন্ট অর রেলওয়ে এস্টাবলিশমেন্ট। কম্পিটেন্ট অথরিটি কিন্তু ট্রান্সফার করতে পারে, ইনক্লুডিং এ প্রজেক্ট ইন অর আউট অফ ইন্ডিয়া। তারা অন্য প্রজেক্টে ইন্ডিয়ার মধ্যে বা আউট অফ ইন্ডিয়াও তারা করতে পারে, ইন দ্য এক্সিগেন্সেস অফ সার্ভিস। ওকে, এখানে একটু কেটে দিতে হবে। নো রিকোয়েস্ট ফর ট্রান্সফার, দারুণ একটা ইম্পর্টেন্ট, নো রিকোয়েস্ট ফর ট্রান্সফার টু দ্য আদার রেলওয়ে উড বি রেজিস্টার্ড টিল দ্য নিউলি অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেট কমপ্লিট অ্যাট লিস্ট 5 to 10 years অফ সার্ভিস। ইজ ইট ক্লিয়ার? 5 থেকে 10 বছরের আগে কিন্তু তোমরা ট্রান্সফারের জন্য রিকোয়েস্ট করতেই পারবে না, সো বি কেয়ারফুল। ওকে, এবার দেখো চলে আসি নেক্সট পার্টে। ভ্যাকেন্সিস তোমাদের বলাই হয়েছে যে আচ্ছা, আর একটা কথা বলে দিই, রেলওয়ে তোমাদের কিন্তু ফ্রি ট্রেন ট্রাভেল ফেসিলিটি দিচ্ছে, সবার জন্য নয়, সরি, ফর SC/ST ক্যান্ডিডেট অনলি। বলা হয়েছে যে ফ্রি স্লিপার ক্লাস রেলওয়ে পাস ইজ
অ্যাডমিসেবল টু এসসি এসটি ক্যান্ডিডেটস। ঠিক আছে, এসসি এসটি ক্যান্ডিডেটস জন্য ফ্রি স্লিপার ক্লাসের টিকিট তোমাদের প্রোভাইড করা হবে রেলওয়ের তরফ থেকে। তোমাদের এক্সামিনেশন সেন্টার যদি তোমাদের দূরে হয় বা যেখানেই হোক, সেখানে যদি রেলওয়ে কানেক্টিভিটি থাকে, তো অবভিয়াসলি তুমি স্লিপার ক্লাসে তুমি কী করতে পারবে, ট্রাভেল করতে পারবে ফ্রিতে। ওকে, চলো এবার এটা অনলি ফর কিন্তু এসসি এসটি, এটা কিন্তু মাথায় রাখবে। ভ্যাকেন্সি তোমাদের আগেই বলে দিচ্ছি যে ভ্যাকেন্সি, মেডিকেল স্ট্যান্ডার্ডস আর পোস্ট প্রেফারেন্স, এগুলো সবই কিন্তু তোমরা অ্যানেক্সচারিতে পেয়ে যাচ্ছ। আর রেলওয়ে পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি কত আছে, পোস্ট ইনক্লুডিং রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিস ফর এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস, সব রিজার্ভেশন সংক্রান্ত গল্প অ্যানেক্সচার বিতে বলা হয়েছে। দুটো অ্যানেক্সচার, এই দুটো অ্যানেক্সচারই কিন্তু ইম্পর্টেন্ট, মানে এই দুটো অ্যানেক্সচারই কিন্তু আমাদের দুটো ইম্পর্টেন্ট পার্ট বলা হয়েছে, এবং এই দুটো অ্যানেক্সচার কিন্তু তোমরা লাস্টের একদম লাস্টে দেখতে পাবে, পুরো নোটিফিকেশনটির লাস্টে। ঠিক আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড এরিও খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পোস্টের জন্য কোন কোন মেডিকেল স্ট্যান্ডার্ড পড়ছে সেগুলো তোমরা দেখে নেবে। এখানে টোটাল আমি দেখতে পাচ্ছি টোটাল 6টি মেডিকেল স্ট্যান্ডার্ড আছে, দেখতে পাচ্ছি 6টা মেডিকেল স্ট্যান্ডার্ড আছে, এবং এগুলো কিন্তু ফুলফিল হওয়া খুব দরকার। ঠিক আছে, এগুলো কাদের জন্য ক্রাইটেরিয়া, মানে এসসি এসটির জন্য ক্রাইটেরিয়া কীরকম সেগুলো পুরোটা এখানে বলা হয়েছে, একবার গো থ্রু করে নেবে, এখানে বোঝার কিছু নেই। ওকে, আচ্ছা, এজ লিমিট তো বলাই হয়েছে যে আমাদের 18 থেকে 33 ইয়ার্স আগে ছিল, যেটা নর্মালি থাকে। ঠিক আছে, কিন্তু কোভিডের জন্য 3 বছরের রিল্যাক্সেশন দিয়ে 18 থেকে 36 করে দেওয়া হয়েছে। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এবার দেখো তারপর রিল্যাক্সেশন কাদের জন্য কতটা, কোন গ্রুপের জন্য, এসসি এসটি ওবিসি এদের জন্য কতটা রিল্যাক্সেশন, সব এখান থেকে পেয়ে যাবে। ওকে, ডেট অফ বার্থ অফ ক্যান্ডিডেট শুড বি বিটুইন দ্য ডেটস গিভেন বিলো। দেখো এখানে হচ্ছে এজ গ্রুপ 18 থেকে 36 বলেই দেওয়া হয়েছে, তাহলে একজন ইউআর ক্যান্ডিডেটের লোয়েস্ট, ঠিক আছে, ডেট অফ বার্থ যেটা হতে পারে সেটা হচ্ছে 2/1/1989। ঠিক আছে, এর কম কিন্তু হতে পারে না। যাদের বয়স 18 to 36 মধ্যে, ঠিক আছে, মানে যার বয়স 36 হচ্ছে, একদম 36 একদিন নয়, 36 সেটা কমপ্লিট কখন হবে, 1/1/2025 হবে, কারণ ক্যালকুলেট করা হয়েছে 1/1/2025 অবধি। ঠিক আছে, তার জন্য তাকে তার ডেট অফ বার্থ কী হতে হবে না, 2/1/1989, আর এই গ্যাপটাই হচ্ছে 36 ইয়ার্সের। ওকে, আই থিঙ্ক তোমাদের খুব ভালো করে বোঝা গেছে। সো এই ব্যাপারটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে যে যাদের ডেট অফ বার্থ 2/1/1989 ফর ইউআর অ্যান্ড ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তারাই কিন্তু একদম লোয়েস্ট লিমিট, তারাই কিন্তু কী করতে পারবে না, এই এক্সামিনেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এর আগে যারা, মানে যারা 1/1/1989 ডেট অফ বার্থ, তাদের কিন্তু এর জন্য এলিজিবল নয়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট গল্পে চলে যাই। নেক্সট বলা হয়েছে আচ্ছা, এক্সামিনেশন ফিজ খুব ভালো করে মাথায় রাখবে যে তোমাদের 500 টাকা এক্সামিনেশন ফিজ লাগবে, অনলাইন সাবমিশন করতে হবে, এবং এটা তাদের একমাত্র হচ্ছে ইউআরদের জন্য, ফর অল ক্যান্ডিডেটস এক্সেপ্ট দ্য ফিজ কনসেশন ক্যাটাগরিজ মেনশন বিলো অ্যাট সেল নাম্বার 2। আউট অফ দিস ফিজ অফ 500 অন অ্যামাউন্ট অফ ₹400 শ্যাল বি রিফান্ডেবল। একদম খুব ভালো কথা, যে 500 যে তোমাদের অ্যামাউন্ট দিতে হচ্ছে, আমাদের 400 টাকা তোমাদের কী হবে, রিফান্ড করা হবে ইন ডিউ কোর্স, ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস অ্যাজ অ্যাপ্লিকেবল অন অ্যাপিয়ারিং ইন সিবিটি। তোমাকে কিন্তু এক্সামিনেশন অ্যাপিয়ার করতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু তোমার এই 400 টাকা রিফান্ড পাবে, নাহলে কিন্তু রিফান্ড পাবে না বাবা। ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট হচ্ছে যারা এই গ্রুপের মধ্যে পড়ছে, পিডাব্লিউবিডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস অ্যান্ড আদার্স লাইক এসসি এসটি, ঠিক আছে, মাইনরিটি কমিউনিটিস, ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড ক্লাস, মানে ইবিসি, এদের জন্য কিন্তু হ্যাঁ, আর একটা কথা কশন, যে ইবিসি শুড নট বি কনফিউজড উইথ ওবিসি আর ইডাব্লিউএস। ইবিসি মানে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, আর ইডাব্লিউএস ওবিসি এটা কিন্তু এক নয়, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, তাদের জন্য কিন্তু 250 হয়েছে। কী বলা হয়েছে না, 250 হয়েছে, তাদের জন্য আমাকে পে করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার সময়। তো খুব ভালো করে মনে রাখবো, মোড অফ পেমেন্ট অনলাইন করতে পারো। ঠিক আছে, ফিজ ক্যান বি পেড বাই দ্য ক্যান্ডিডেটস থ্রু অনলাইন মোড অনলি, একমাত্র অনলাইন মোডেই তোমাকে কী করতে হবে, পেমেন্ট করতে হবে। ওকে, রিক্রুটমেন্ট প্রসেস, যেটা খুবই ইম্পর্টেন্ট। রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে কী কী আছে, দ্য রিক্রুটমেন্ট প্রসেসেস শ্যাল বি কম্প্রাইজ অফ দ্য ফলোয়িং স্টেপ। আমরা আগেই বলেছি টোটাল 4টি স্টেপ আছে। 4টি স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে কি না, ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি, রিটেন টেস্ট, যেখানে হচ্ছে টোটাল 100 মার্কস 100 নাম্বারের পরীক্ষা হবে। ঠিক আছে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে পিইটি, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, তারপর মেডিকেল এক্সামিনেশন হচ্ছে। তো টোটাল 4টে আমার কাছে কী আছে না স্টেপ আছে। 4টি স্টেপে আমাদের পুরো প্রসেসটি কমপ্লিট হবে। ওকে, তো ফার্স্ট ওয়ান ইজ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি। সেখানে কী হচ্ছে না, এক্সাম ডিউরেশন ইন মিনিটস, দারুণ ইম্পর্টেন্ট পার্ট, এক্সাম ডিউরেশন ইন মিনিটস। টোটাল 90 মিনিটের এক্সাম হবে। 4টে টপিকের উপর পুরো এক্সামিনেশনটি হবে। প্রথম হচ্ছে জেনারেল সায়েন্স, তারপর হচ্ছে ম্যাথামেটিক্স, তারপর হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, অ্যান্ড তারপর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই 4টে টপিকের ওপর তোমাদের কোশ্চেন থাকবে। নাম্বার অফ কোশ্চেন্স ইচ অফ 1 মার্ক ফ্রম দিস ক্যাটাগরিজ। তাহলে প্রত্যেকটা টপিক থেকে কী হবে না 25টা করে, জেনারেল সায়েন্সের ওপর 25টা প্রশ্ন থাকবে, ম্যাথামেটিক্স থেকে 25টা প্রশ্ন থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থেকে 30টা প্রশ্ন থাকবে, আর জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20টি প্রশ্ন থাকবে। টোটাল 100টি প্রশ্ন, এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য আমি দেখবো 1 নাম্বার করে আমার অ্যালট করা হবে। আর প্রত্যেকটি প্রশ্ন ভুল হলে আমার কী হবে, একের 3 মার্কস কী হবে না ডিডাক্ট করা হবে। ঠিক আছে, না 1/3, এটা মাথায় রাখবো। দেয়ার উইল বি এ নেগেটিভ মার্কিং অ্যান্ড 1/3 marks shall be deducted from each wrong answer.
ঠিক আছে, 1/3 মার্ক। ঠিক আছে, যেহেতু 1 নম্বর একটা প্রশ্নের জন্য, তাই একের 3 মানে 3ই হবে, তাই তো? তাই 3 নাম্বার কী হবে আমার ডিডাক্ট করা হবে প্রত্যেকটি রং আনসারের জন্য। তাহলে মনে রাখবো যে 3টে যদি আমি প্রশ্ন ভুল করি, তাহলে আমার 1 নম্বর কী হবে, কাটা যাবে। মনে থাকবে? বলবে হ্যাঁ একদম বুঝে গেছি, কোনো অসুবিধা নেই। চলো এবার চলে আসি কোশ্চেন্স টাইপ অ্যান্ড সিলেবাস, দারুণ ইম্পর্টেন্ট পার্ট। দেখো দ্য কোশ্চেন্স উইল বি of objective type with multiple choice and are likely to include question pertaining to। তাহলে দেখো আমাদের কোশ্চেন কিন্তু অবজেক্টিভ টাইপ হবে, সেখানে কিন্তু অপশন থাকবে, এটা বলে দেওয়া হয়েছে। ওকে, এবার দেখো হ্যাঁ এখানে একটা বার যেটা জানা দরকার যে মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ফর শর্ট লিস্টিং ইন ভেরিয়াস কমিউনিটিজ, ইউআরদের জন্য মিনিমাম 40% পেতেই হবে। আমি বলছি না যে 40% তোমার কী হবে কাট অফ মার্কস হবে, তা নয়, কিন্তু 40% তোমার পেতেই হবে। কাট অফ মার্কস মেবি হায়ার অফ দ্যাট, ঠিক আছে? তাহলে 40%-এর বেশি কিন্তু তোমার কাট অফ হবে, কিন্তু 40% তোমাকে পেতেই হবে, এটা কিন্তু ক্রাইটেরিয়া। ওকে, এটা সব এক্সামেই থাকে। এবার দেখো চলে আসি যে কীরকম সিলেবাস হচ্ছে। ম্যাথামেটিক্সের উপর কী কী সিলেবাস বলা হয়েছে, তোমাদের নাম্বার সিস্টেম থাকবে, বদমাস রুল উপর কোশ্চেন থাকবে, মানে কি, মানে সিম্পলিফিকেশন থাকবে, এটা বলা হয়েছে। ডেসিমাল থাকছে, ফ্র্যাকশন থাকছে, এলসিএম এসিএফ থাকছে, রেশিও প্রপোর্শন থাকছে, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, স্কোয়ার রুট, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক, পাইপ অ্যান্ড সিস্টেম। তাহলে এমন কিছু বাকি নেই যেটা এর সিলেবাসের মধ্যে নেই, সব কিছু দিয়ে দিয়েছে। মানে একটা এসএসসির সিজিএলের জন্য তোমার যে চ্যাপ্টারগুলো পড়তে হয় সব চ্যাপ্টারগুলোই এর মধ্যে ইনক্লুড করা হয়েছে, কিছু বাদ নেই। তাহলে এটা ম্যাট্রিকুলেশন লেভেল বলে তোমার এরকম ভাবার দরকার নেই যেখানে অনলি এরিথমেটিক থেকেই 25টা প্রশ্ন আসবে, ঠিক আছে? তো এখানে সবকটি চ্যাপ্টারের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, মানে সবকটি চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসবে। তোমরা লাস্ট যে আরআরবি গ্রুপ ডি এক্সাম হয়েছে সেখান থেকেই তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকেই কিন্তু তোমরা একটা আন্দাজ করতে পারবে যে কী ধরনের প্রশ্ন হয়, এবং তোমাদের সেই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আরপি ব্যাচ গুরুকুলের চ্যানেলেও করানো হচ্ছে। তো অলরেডি আমরা কি করেছি না 5 থেকে 7টি ক্লাস অলরেডি কন্ডাক্ট করে ফেলেছি, যেখানে আমরা রেলওয়ের উপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করেছি, ঠিক আছে? তোমরা সেখান থেকে প্রশ্নগুলো দেখো যে আমি কীভাবে প্রশ্ন সলভ করাচ্ছি, ঠিক আছে? সেগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, এবং আশা করব পরীক্ষা হলে গিয়ে তোমাদের এই চ্যাপ্টারগুলো, মানে স্পেশালি যে চ্যাপ্টারগুলো এখানে বলা হয়েছে সেই চ্যাপ্টারগুলো থেকে যে কোনো প্রশ্ন তোমরা অনায়াসে সলভ করতে পারবে যদি তোমরা আমাদের এই ক্লাসগুলো ফলো করো, ঠিক আছে? স্পেশালি জিওমেট্রির জন্য একটি ডিটেল ক্লাস চলছে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এই এক্সামের জন্য, ঠিক আছে? সেই ক্লাসগুলো ফলো করো, ঠিক আছে? চলে আসি নেক্সট টপিকে, কী বলা হয়, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের জন্য আমি দেখতে পাচ্ছি যে চ্যাপ্টারগুলো ফলো করতে হবে সেগুলো এখানে বলা হয়েছে, তোমরা একবার গো থ্রু করে নেবে, খুব ইম্পর্টেন্ট পার্ট। ওকে, নেক্সট ওয়ান ইজ জেনারেল সায়েন্স থেকে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স 10th স্ট্যান্ডার্ড লেভেল অফ সিবিএসসি বোর্ড, ভালো করে মনে রাখবে, যেটা WBSEB নয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ড নয়, সিবিএসসি বোর্ডের যে সিলেবাস 10th স্ট্যান্ডার্ডের, সেই সিলেবাসের উপর ভিত্তি করে ফিজিক্স, কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্সের ওপর কোশ্চেন্স তোমাদের দেওয়া হবে। এবং মনে রাখবো এই পার্টগুলো তোমাদের ক্লিয়ার করার জন্য তোমরা বলবো যে 9, 8, 9, 10 এই 3টে স্ট্যান্ডার্ডের তোমরা NCERT ফলো করে নাও, ঠিক আছে? NCERT বুক একটা ফলো করে নাও এই 3টে স্ট্যান্ডার্ডের, তাহলে দেখবে তোমাদের অনেকটাই তোমাদের কভার আপ হয়ে গেছে। তোমরা 100% না হলেও 90% তোমরা কিন্তু এখান থেকে প্রশ্নের আনসার করতে পারবে, আই এম শিওর অফ দ্যাট। ওকে, আর লাস্ট ওয়ান ইজ জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের প্রশ্ন আসছে, ঠিক আছে? এবং সেখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোন টপিকগুলো বলে দেওয়া হয়েছে, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটিক্স অ্যান্ড এনি আদার সাবজেক্ট অফ ইম্পর্টেন্স। ওকে, নেক্সট ওয়ান ইজ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, একটি দারুণ ইম্পর্টেন্ট পার্ট, যেখানে তোমায় কী কী করতে হচ্ছে, এটা খুবই কষ্ট সাপেক্ষ একটা কাজ, দেখে নাও কী করতে হচ্ছে না। শুড বি অ্যাবল টু লিফট অ্যান্ড ক্যারি 35 kg অফ ওয়েট, 35 কেজি ওয়েট তোমাকে কী করতে হবে, লিফট করতে হবে। শুধু চাগাতেই হবে না, সেটা চাগিয়ে তোমাকে 100 মিটার ডিস্টেন্স কভার করতে হবে 2 মিনিটে, ঠিক আছে? ইন ওয়ান চান্স, একটা চান্সেই, উইদাউট পুটিং দ্য ওয়েট ডাউন। তোমায় কিন্তু ওই 100 কেজি ওয়েটের জিনিসটা কিন্তু নিচে নামানো যাবে না, ওটাকে সঙ্গে নিয়েই তোমাকে 100 মিটার হাঁটতে হবে 2 মিনিটে। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, ক্লিয়ার। অ্যান্ড শুড বি অ্যাবল টু রান ফর ডিস্টেন্স 1000 মিটার, 1000 মিটার তোমাকে দৌড়াতেও হবে, ঠিক আছে? এখানে কিন্তু থেমে থাকেনি আরআরবি, 1000 মিটার দৌড়াতেও হবে 4 মিনিট অ্যান্ড 15 সেকেন্ডে ইন ওয়ান চান্স, ঠিক আছে? মধ্যখানে কোনো রেস্ট নেই। এটা ফর মেল ক্যান্ডিডেট। ফিমেল ক্যান্ডিডেটদের কী বলা হচ্ছে, শুড বি অ্যাবল টু লিফট ক্যারি 20 কেজি ওয়েট তোমাকে কী করতে হবে, লিফট করতে হবে, এবং লিফট করে তোমাকে 100 মিটার যেতে হবে 2 মিনিটে ইন ওয়ান চান্স, সেম। এবং তোমাকে 1000 মিটার দৌড়াতে হচ্ছে 5 মিনিট 40 সেকেন্ডে ইন ওয়ান চান্স, ঠিক আছে? তো এগুলো তোমায় করতে হবে, ঠিক আছে? এগুলো ফর ইউআর অ্যান্ড জেনারেল EWS ক্যান্ডিডেটদের জন্য। ওকে, সরি, ফর জেনারেল ক্যান্ডিডেট অনলি, ঠিক আছে? এবার বাকি তোমাদের কী কী রিল্যাক্সেশন আছে এখানে, ঠিক আছে? কী কী রিল্যাক্সেশন আছে ফর এক্স সার্ভিসম্যান, প্রেগন্যান্ট ফিমেল ক্যান্ডিডেটস, ঠিক আছে? এসবের জন্য রিল্যাক্সেশন অনেক কিছু দেওয়া হয়েছে, সেই রিল্যাক্সেশন পার্টটা তোমরা এই নোট থেকে পেয়ে যাবে। ওকে, সেগুলো একবার গো থ্রু করে নেবে, এখানেও কিছু আছে, তো এটা একবার গো থ্রু করে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, একবার দেখে নেবে এটা। ওকে, নমিনেশন মার্কস তো আগেই বলে দিয়েছি। হাউ টু অ্যাপ্লাই তোমরা এখান থেকে পেয়ে যাবে, কী করে অ্যাপ্লাই করবে, তোমাদের কোন কোন পার্টে তোমরা দেখো এখানে খুব দারুণভাবে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই পার্টগুলো তোমরা একবার গো থ্রু করে নেবে, যেটা খুব ইম্পর্টেন্ট। কত তোমার ফটোর পিক্সেল কত হওয়া উচিত, সাইজ কত হওয়া উচিত, কোন ফরম্যাটে হওয়া উচিত, ঠিক আছে? প্রত্যেকটা পার্ট কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং এই পার্টগুলো একবার দেখে নিই, তবেই তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফিল করার কথা ভাববে, ঠিক আছে? আগে দেখবে, তারপরে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফিল, কোনো ভুল হয়ে গেলে কিন্তু তোমরা কারেকশন করতে পারবে না, এরকম মাথায় রাখবে। ওকে,
চলো, তো এই গেল আমাদের, এবার হচ্ছে সিলেবাসও বলে দিলাম। ঠিক আছে, লাস্ট ওয়ান, হ্যাঁ এটা দেখে রাখবো, এটি খুব ইম্পর্টেন্ট পার্ট, যে প্রত্যেকটা আরআরবির ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে এখানে। তোমরা যে আরআরবির জন্য অ্যাপ্লাই করতে চাও সেই ওয়েবসাইটে লগ ইন করে তারপরে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে পারবে। ওকে, তো এগুলো আবার এখান থেকে দেখে নেবে, প্রত্যেকটার আরআরবির তোমরা কী পেয়ে যাবে, ওয়েবসাইট অ্যাড্রেস এখান থেকে পেয়ে যাবে। দেখো, আচ্ছা এখানে যে যে শর্ট ফর্মগুলো ইউজ করা হয়েছে সেগুলো প্রত্যেকটার অ্যাপ্লিকেশন এখানে দিয়ে দেওয়া হয়েছে, খুব ভালো করে একবার পড়ে নেবে। ওকে, তো এই ছিল টোটাল নোটিফিকেশন। ঠিক আছে, এরপর তোমার এখানে কাস্ট সার্টিফিকেট কীরকম হওয়া উচিত তার ফর্ম্যাটটা দিয়ে দেওয়া হয়েছে অ্যানেক্সটের মানে প্রথমেই। ঠিক আছে, অ্যানেক্সটে টু দেখো ফর্ম্যাটটা ওবিসি এনসিএল সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই প্রত্যেকটা জিনিস তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তো পুরো নোটিফিকেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং পুরো নোটিফিকেশন তোমাকে একটু সময় নিয়ে দেখতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু সমস্যা। এটি হচ্ছে আমার ইম্পর্টেন্ট, যে নেক্সট এই বলেছিলাম, যেখানে পোস্ট প্রেফারেন্স, প্রত্যেকটা পোস্টের পেরিমিটার বলেছিলাম। মেডিকেল স্ট্যান্ডার্ড দেখো, এই মেডিকেল স্ট্যান্ডার্ড 6টি মেডিকেল স্ট্যান্ডার্ড, C1 B1, এবার কোন পোস্টের জন্য কোন কোন মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার সেটা প্রত্যেকটা এখানে বলা হয়েছে। টোটাল কতগুলো পোস্ট বলা হয়েছে প্রত্যেকটা এই লিস্টের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা যদি এই লিস্টগুলো গো থ্রু করো, প্রত্যেকটা এই লিস্টে তোমরা দেখতে পাবে তোমরা কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো এবং কোন কোন পোস্টের জন্য কী রিকোয়ারমেন্ট তোমার আছে। ওকে, ভ্যাকেন্সি টেবিল দেওয়া হয়েছে। নেক্সট বিতে বলেছিলাম ভ্যাকেন্সি টেবিল, এবং তাই বলা হয়েছে দেখো এখানে কী কোন কোন পোস্টের জন্য কী কী ভ্যাকেন্সি। ঠিক আছে, তো কোন তার মধ্যে আবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে কোন কোন পোস্টের জন্য। ওকে, ভ্যাকেন্সি এখানে দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ভ্যাকেন্সি পুরো আপডেট করে দেওয়া হয়েছে কোন আরআরবিতে কত ভ্যাকেন্সি। ওকে, দেখো সাউথার্ন রেলওয়ে, নর্দার্ন রেলওয়ে, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, ইস্ট কোস্ট রেলওয়ে, প্রত্যেকটা জোনের জন্য ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে। তো একদম স্বচ্ছ একটি নোটিফিকেশান, খুবই অসাধারণ নোটিফিকেশান দিয়েছে, এবং এরকম নোটিফিকেশান দেওয়া হয় রেলওয়ের তরফ থেকে, বেশ সুন্দর। ঠিক আছে, তো এখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে কোন জোনে বেশি ভ্যাকেন্সি আছে, সেই জনের জন্য অ্যাপ্লাই করতে পারো। বা তুমি যদি চাও না আমি আমার নিজের জন্যই থাকবো এবং সেখান থেকে আমি যতটা মার্কস যতটা আমি কী করতে পারবো না স্কোর করতে পারবো, তো তুমি নিজের জন্যই তুমি ফর্ম ফিল আপ করবে। ওকে, আমি বলবো যে তুমি কখনোই রিস্ক নেবে না, কারণ এটা দেখলে এটা 5 থেকে 10 জন কিন্তু তোমার কোনোভাবেই তোমার ট্রান্সফারের জন্য তুমি কী করতে পারবে না, না অপ্ট করতে পারবে না। তো বি কেয়ারফুল। এই ছিল আমাদের টোটাল নোটিফিকেশানটি। ওকে, তো আজকেই তোমরা এটা করবে, সেটা হচ্ছে তোমরা যদি চাও এই এক্সামিনেশনে ম্যাথস খুব ভালোভাবে প্র্যাকটিস করতে, তো তার জন্য তোমরা এই ভিডিওর লিঙ্কে ডেসক্রিপশনে আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে তোমরা ডিটেল নোটিফিকেশান পেয়ে যাবে যে কোন দিন তোমাদের ক্লাস হচ্ছে কখন থেকে। ঠিক আছে, আমি সাধারণত একটি উইকে দুটি ক্লাস মিনিমাম রাখছি আরআরবির জন্য। ঠিক আছে, রেলওয়ের জন্য, আর 2টি ক্লাস আমি রাখছি ফর ওয়েস্ট বেঙ্গলের পিএসসির যে নোটিফিকেশানগুলো এসছে সেই নোটিফিকেশানের উপর বেস করে ম্যাথসের ক্লাস। ঠিক আছে, তো এই 4টি ক্লাস হচ্ছে, এবং সেটা প্রত্যেক দিন 8টার সময়তেই কী হচ্ছে না লঞ্চ হচ্ছে, 8 PM। ঠিক আছে, রাত 8টার সময়। তো তোমরা যদি এই ক্লাসগুলো দেখতে চাও, এবং আমি আশা করবো এই ক্লাসগুলো তোমরা অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, এবং এই ক্লাসগুলো করার পর তোমরা এক্সাম হলে কি অনেক উপকৃত হবে, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি।